নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের ইংরেজি কোশ্চেনের পার্ট বি, অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি। এখানে আমাদের 30 মার্কস থাকবে। এখানে আসার মতো একটা গুরুত্বপূর্ণ একটা কবিতা নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলবো। এখানে কি কি কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো আমরা কিভাবে উত্তর করব, এবং সেই সাথে কবিতাটির বাংলা আমি তোমাদেরকে এখানে দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা উত্তরের বাংলাও আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তো আশা করি তোমরা যদি ভালো করে কবিতাটি পড়ো, তাহলে কবিতার মর্মটা উপলব্ধি করতে পারবে। দ্য সেম টাইম তোমরা এই কবিতা যদি পরীক্ষায় তোমাদের আসে, তোমরা 30-এ 30 পাইতে পারো। সো আমরা এখন যাচ্ছি কবিতায়। এই কবিতাটি আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ঘুরেছি বা ঘুরে বেরিয়েছি। এটা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হলো একটা রোমান্টিক কবি। তার যতগুলো কবিতা আছে তার ভিতরে এটা ওয়ার্ল্ড ফেমাস একটা পোয়েম। দেখো, আমি তাহলে পড়ে দেখাচ্ছি। আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড। আমি মেঘের মতো একাকী ঘুরে বেড়াতাম। দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভ্যালস অ্যান্ড হিলস। যেটা ভাসছে উঁচু উপত্যকা আর পাহাড়ে। হোয়েন অল অ্যাট ওয়ান্স আই স আ ক্রাউড। হঠাৎ যখন আমি দেখলাম আ হোস্ট অফ গোল্ডেন ড্যাফোডিলস, একগুচ্ছ গোল্ডেন ড্যাফোডিল। বিসাইড দ্য লেক, বিনিথ দ্য ট্রিজ। লেকের পাশে, গাছের নিচে। ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। হাওয়ায় স্পন্দিত হচ্ছে ও নাচছে। কন্টিনিউয়াস অ্যাজ দ্য স্টার্স দ্যাট শাইন। ক্রমাগত তারার মতো জ্বলছে। অ্যান্ড টুইঙ্কেল অন দ্য মিল্কি ওয়ে, এবং ছায়াপথে মিটমিট করছে। দ্য স্ট্রেজ ইন নেভার ইন্ডিং লাইন। তারা অনন্ত লাইনে প্রসারিত। অ্যালং দ্য মার্জিন অফ আ বে, একটি উপসাগরের প্রান্ত বরাবর। 10,000 saw I at a glance. 10,000 আমি দেখলাম এক নজরে। টসিং দেয়ার হেড ইন স্পার্টলি ড্যান্স। তাদের মাথা দুলে প্রাণবন্তভাবে নাচছে। তো এই কবিতাটা তোমরা এখানে দেখে নিবা। কবিতাটা আসলে অনেক সুন্দর, অনেক রেটোরিক একটা কবিতা। এটা সিমিলি বলো, ইমেজারি বলো, অনেক কিছু আছে। তো এটা আমরা অনার্সে পড়ছি। এটা থেকে অনেক রকম কোশ্চেন করা যায়, সেই কোশ্চেনগুলোর উত্তর আমরা করেছি। বাট তোমাদের এখানে খুব সহজ কোশ্চেন করা হয়েছে, যেন তোমরা সহজে উত্তর দিতে পারো। তো এখানে কোশ্চেনগুলো দেখো, আমরা একটু আলোচনা করি কোশ্চেনগুলো নিয়ে। হোয়াট ডিড দ্য পয়েট এক্সপিরিয়েন্স হোয়াইল ওয়ান্ডারিং অ্যালোন। কবি একা একা ঘোরার সময় কি অভিজ্ঞতা লাভ করলেন বা কি দেখলেন। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা, বা দেখলেন কি অনুভূতি হল তার। তো এটার উত্তর আসলে দেখো, কবি কি করলো। হোয়াইল ওয়ান্ডারিং অ্যালোন, একা একা ঘোরার সময়। দ্য পয়েট এনকাউন্টার্ড a field of daffodils by the lake. These daffodils were seemingly waving, fluttering and dancing. While wandering alone, একা একা ঘোরার সময়, দ্য পয়েট এনকাউন্টার্ড, সাক্ষাৎ হয়ে গেল কবির সাথে, আ ফিল্ড অফ ড্যাফোডিলস, ড্যাফোডিলের একটা মাঠের সাথে, বাই দ্য লেক, হ্রদের পাশে। দিস ড্যাফোডিলস, এই ড্যাফোডিলগুলো, ওয়ার সিমিংলি ওয়েভিং, মনে হচ্ছিল যেন তারা দুলছে, তারা স্পন্দিত হচ্ছে, তারা নাচতেছে। এখানে তোমাদের সুবিধার্থে বাংলা দিয়ে দিচ্ছি আমি, তোমরা বাংলাটা পড়ে নেবার সাথে সাথে। আচ্ছা, 2 নম্বর কবিতা বলা আছে, 2 নম্বর প্রশ্নে বলা আছে, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য ড্যাফোডিলস ইন দ্য পোয়েম। দেখো, ইন দ্য পোয়েম দ্য ড্যাফোডিলস represent the beauty of nature. The endless rows of daffodils were dancing and fluttering as the wind blew. This sight amazed the poet and gave him immense joy. Immense মানে অনেক বা প্রচুর। কবিতা এই ড্যাফোডিলগুলো প্রকৃতির সৌন্দর্যের প্রতিনিধিত্ব করে। ড্যাফোডিলদের অবিরাম সারি বাতাসের সাথে সাথে নাচছিল এবং স্পন্দিত হচ্ছিল। এই দৃশ্য কবিকে বিস্মিত করে এবং তাকে অপার আনন্দ দেয়। সি নাম্বার আছো, ডেসক্রাইব দ্য পোয়েটস মুড বিফোর হি স দ্য ড্যাফোডিলস। এখানে বলতেছে কবি ড্যাফোডিলগুলো দেখার আগে কবির মন কেমন ছিল।
দেখো, বিফোর দ্য পয়েট স দ্য ড্যাফোডিলস হি ফেল্ট স্যাড। কবি ড্যাফোডিল দেখার আগে দুঃখ অনুভব করেছিলেন। হি ওয়াজ ওয়ান্ডারিং অ্যালোন লাইক এ ক্লাউড। মেঘের মতো একা একা ঘুরে বেড়াচ্ছিলেন সে। 4 নম্বর প্রশ্নে আসি। হোয়াট রোল ডাজ সিমিলি প্লে ইন কনভেইং দ্য পোয়েটস লোনলিনেস? কি ধরনের ভূমিকা পালন করে সিমিলি কবির একাকিত্ব বহন করার ক্ষেত্রে, তুলে ধরার ক্ষেত্রে? আমরা জানি সিমিলি হচ্ছে comparing between two different objects with the help of the words like or as বা like ব্যবহার করে যখন আমরা দুটো বস্তুর মধ্যে তুলনা করব তাদের গুণাবলীকে, তখন সেটাকে সিমিলি বলা হয়। যেমন আমি বলতে পারি যে মেয়েটা দেখতে চাঁদের মতো সুন্দর, তাহলে কার সাথে তুলনা করলাম? চাঁদের সাথে। সুতরাং এটা একটা সিমিলি। আচ্ছা, এই সিমিলি কিভাবে কবির লোনলিনেসকে তুলে ধরেছে দেখো। In the poem, the poet used a simile to compare his loneliness to a cloud. কবিতার একাকিত্বকে মেঘের সাথে তুলনা করার জন্য একটি উপমা ব্যবহার করেছেন। সিমিলি মানে উপমা। The poet was walking alone, just like a solitary cloud floating over the hills and vales. পাহাড় আর উপত্যকায় ভেসে থাকা নির্জন মেঘের মতো কবি একা হেঁটেছিলেন। ফ্লোটিং মানে ভেসে বেড়ানো, ওভার মানে উপরে, সলিটারি মানে একা, সলিটারি মানে একা, অ্যালোন মানেও একা। আচ্ছা, দুই নাম্বার দেখো, ও এর 4 নাম্বার হয়ে গেল। 5 নাম্বার দেখো, হাউ হ্যাজ দ্য পয়েট প্রেজেন্টেড দ্য বিউটি অফ নেচার ইন দ্য পোয়েম? কবি এই কবিতায় কিভাবে প্রকৃতির সৌন্দর্যকে তুলে ধরেছেন? ইন দ্য পোয়েম দ্য পয়েট হ্যাজ প্রেজেন্টেড দ্য বিউটি অফ নেচার থ্রু আ ভিভিড ডিসক্রিপশন অফ দ্য ড্যাফোডিলস। কবিতাটিতে কবি ড্যাফোডিলসের প্রাণবন্ত বর্ণনার মাধ্যমে প্রকৃতির সৌন্দর্য উপস্থাপন করেছেন। Rows upon rows of these daffodils were moving their heads because of the wind, as if they were dancing. সারির পর সারি এই ড্যাফোডিলগুলি বাতাসের কারণে তাদের মাথা নাড়ছিল, যেন তারা নাচছে। তো আমাদের এখানে কিন্তু 5টাতে 10 নাম্বার তোমাদের। এটার পরে আমরা পরে নেক্সট কোশ্চেন আসি আমরা। আচ্ছা, এখানে কোশ্চেন আমাদের দেওয়া আছে, read the poem again and identify 2 similes and 3 imageries used in the poem, then explain the purpose of their uses. তো এখানে তোমাদেরকে বলা হবে সিমিলি খুঁজে বের করতে এবং ইমেজারি বের করতে। সিমিলি তো বললাম দুইটা অবজেক্টের মধ্যে আমরা যখন তুলনা করব, আর ইমেজারি হচ্ছে তুমি চোখ বন্ধ করে যখন কোনো কিছু অনুভব করতে দেখতে পারবে, এটাকে বলা হয় ইমেজারি। আচ্ছা, ইমেজারিটা কি আরো যদি সুন্দর করে বলতে যাই, তাহলে সাপোজ আমি যখন তোমাকে বলবো যে দেখো একটা সুন্দর অনেক বড় লাল গোলাপ ফুলের ক্ষেত, তোমার চোখের সামনে, মনের চোখে তুমি যেটা দেখতে পাবা এই লাল গোলাপের ক্ষেতটা, এটার হচ্ছে ইমেজারি। কবি যখন কোনো কবিতা তৈরি করেন বা কোনো লেখক যখন তার লেখা সৃষ্টি করেন, একটা উদ্দেশ্যই থাকে যেন মানস পরে সেই চিত্রগুলো ভেসে তোলা যায় পাঠকদের। আচ্ছা, তাহলে এখানে দুইটা সিমিলার 3টে ইমেজারির কথা বলা হয়েছে, আমরা দেখি। In the first stanza, the poet compares himself to a floating cloud. Here, the poet uses a simile to reveal his loneliness and isolation from the world around him. দেখো, প্রথম স্তবকে কবি নিজেকে একটি ভাসমান মেঘের সাথে তুলনা করেছেন। এখানে কবি তার চারপাশের জগৎ থেকে তার একাকিত্ব বিচ্ছিন্নতা প্রকাশ করতে উপমা ব্যবহার করেছেন। সিমিলে মানে উপমা। In the second stanza, the poet compares daffodils to continuous stars. The daffodils to continuous stars. Here, the simile is used to express the vastness, vishalata, and beauty of the long rows of daffodils. Also, by comparing these flowers with the permanence of stars, the poet emphasizes on the permanence of memory. দেখো, দ্বিতীয় স্তবে কবি ড্যাফোডিলকে অবিচ্ছিন্ন নক্ষত্রের সাথে তুলনা করেছেন, মানে অসীম অনন্ত নক্ষত্রের সাথে তুলনা করেছেন, যেগুলো গণনা করা যায় না, কাউন্টলেস। এখানে উপমাটি ড্যাফোডিলগুলির দীর্ঘ সারিগুলির বিশালতা সৌন্দর্য প্রকাশ করতে ব্যবহৃত হয়েছে। এছাড়াও তারার স্থায়িত্বের সাথে এই ফুলের তুলনা করে কবি স্মৃতির স্থায়িত্বের উপর জোর দিয়েছেন। স্মৃতি, কবির যেটা স্মৃতি মনে পড়তেছে, তিনি তার স্থায়িত্বের সাথে ড্যাফোডিলের স্থায়িত্বের কথা
তুলে ধরেছেন। আচ্ছা, ইমেজারি, যেটা আমাদের বলা হয় ইমেজ বা ইমেজারি চিত্রকল্প, মনের চোখ দিয়ে তুমি যেটা দেখতে পারবা। তিনটা ইমেজারির কথা বলা হয়েছে, দেখো। ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা ভিজুয়াল ইমেজারি ইজ ইউজড হোয়েন দ্য পোয়েট ডিসক্রাইবস হাউ আ ক্লাউড ফ্লোট on high over vales and hills. The poet uses this imagery to evoke a sense of isolation and detachment. দেখো, প্রথম স্তবকে চাক্ষুষ চিত্র, এই ভিজুয়াল ইমেজারি হচ্ছে চাক্ষুষ চিত্র ব্যবহার করা হয় যখন কবি বর্ণনা করেন কিভাবে একটি মেঘ উচ্চ উপত্যকা পাহাড়ে ভেসে বেড়ায়। কবি এই চিত্রকল্প ব্যবহার করে বিচ্ছিন্নতা ও বিচ্ছিন্নতার বোধ জাগিয়ে তোলেন। তিনি যে একা, তিনি এক টুকরো মেঘের মতো ঘুরে বেড়াচ্ছেন উপত্যকা বা পাহাড়ের উপর দিয়ে, এটা দ্বারা কবিতার একাকিত্বকে প্রকাশ করেছেন। এটা যখন আমরা কবিতাটা পড়ি তখন মানসপটে আমাদের ভেসে ওঠে যে আসলে তিনি একা একা একটা ড্যাফোডিলের ক্ষেতের পাশে, ড্যাফোডিল ফুলের বাগানের পাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন। দ্বিতীয় ইমেজারি দেখো, ইন দ্য ফার্স্ট স্ট্যান্জা অ্যানাদার ভিজুয়াল ইমেজারি ইজ ইউজড, আরেকটি চাক্ষুষ চিত্র আছে প্রথম স্ট্যান্জায়, হুইচ ইজ, যেটা হলো দ্য ড্যাফোডিলস ফ্লাটারিং অ্যান্ড ড্যান্সিং ইন দ্য ব্রিজ। এটা কিন্তু ফ্লাটারিং মানে কি করতেছে দেখো, নাচছে এবং স্পন্দিত হচ্ছে হাওয়ায়। কবি এই চিত্রকল্প ব্যবহার করেছেন একটি প্রাণবন্ত আনন্দময় দৃশ্য নির্দেশ করতে, যা কবির মেজাজের সাথে বৈপরীত্য। কবি এখানে যেটা তুলে ধরতে চেয়েছেন যে আসলে ড্যাফোডিলগুলো খুব আনন্দিত উৎফুল্ল, কিন্তু কবির মন খুব খারাপ, শুধু একটা কন্ট্রাস্ট চিত্রকে তুলে ধরেছেন তিনি। In the first stanza, the visual imagery is used, which is the daffodil fluttering and dancing in the breeze. The poet uses this imagery to indicate a vibrant and joyful scene that contrasts with the mood of the poet. Mood মানে ভাব, মনের গতি, contrast মানে বিপরীত। আচ্ছা, তৃতীয় স্ট্যান্ডা, তারপরে আসো তৃতীয় ইমেজারিতে। In the second stanza, visual imagery is used when poet says, "The stretched in never-ending line along the shoreline." The poet uses this imagery to create a sense of awe and wonderful as well as to express joy and delight. এটা বাংলাটা তোমরা দেখে পড়ে নিবা এখান থেকে। দ্বিতীয় স্তবকে চাক্ষুষ চিত্র ব্যবহার করা হয় যখন কবি বলেন তারা প্রসারিত হয়েছে অনন্ত লাইনে উপকূল বরাবর। কবি এই চিত্রকল্পটি ব্যবহার করেছেন বিস্ময়ের অনুভূতি তৈরি করার পাশাপাশি আনন্দ প্রকাশের জন্য। এটা তোমরা পড়ে নিবা, বারবার এখানে দেখবা, দেখে পজ করে করে পড়ে নিবা, ভালো লাগবে, খুব সহজে আয়ত্ত করতে পারবে। নেক্সট আসো আমরা 4-এর সি, কি কোশ্চেন আছে এখানে? আচ্ছা, সি নাম্বার, রিড দ্য পোয়েম এগেইন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিং। কবিতাটি পড়ে তোমার অনুভূতিটা প্রকাশ করো। আমরা অনুভূতি প্রকাশ করব। দেখো, দ্য পোয়েম ইজ অ্যাবাউট দ্য পাওয়ার অফ নেচার। কবিতাটি প্রকৃতির শক্তি সম্পর্কে, হুইচ ক্যান সোথ দ্য মাইন্ড অ্যান্ড রিমুভস লোনলিনেস, যেটা জুড়িয়ে দিতে পারে তোমার মনকে এবং দূর করতে পারে তোমার একাকিত্বকে। দ্য পোয়েট হিয়ার বিউটিফুলি ডিপিক্টস নেচার অ্যান্ড অ্যাট ইটস বেস্ট ফর্ম। সর্বোত্তমভাবে কবি সুন্দরভাবে প্রকৃতিকে বর্ণনা করেছেন। অ্যান্ড এক্সপ্রেসেস দিস এক্সট্রাঅর্ডিনারি ডিলাইট ইন এক্সপ্লোরিং অর্ডিনারি থিংস। দেখো এখানে বড়, এবং সাধারণ জিনিসগুলো অন্বেষণে তার অসাধারণ আনন্দ প্রকাশ করেছেন। কবি বা লেখক যারা, তারা ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক আনন্দ পান, আবার ছোট্ট একটা বিষয় নিয়ে অনেক কষ্ট পান। এখানে ড্যাফোডিলগুলো দেখে তার যে ভালো লাগার যে আতিশয্য, সেটাকে প্রকাশ করার কথা বলা হয়েছে। এক্সট্রাঅর্ডিনারি অতুলনীয়, ডিলাইট আনন্দ, ইন এক্সপ্লোরিং অর্ডিনারি থিংস এক অনুসন্ধানে, অর্ডিনারি মানে সাধারণ, থিং মানে জিনিস বা বিষয়। I think the poet has used natural objects to express the theme of nature. আমার মনে হয় বা আমি মনে করি কবি প্রাকৃতিক বস্তুগুলো ব্যবহার করেছেন প্রকৃতির মূল ভাব প্রকাশ করার ক্ষেত্রে। এখানে কি বলছে, আমার মনে হয় কবি প্রকৃতির বিষয়বস্তু প্রকাশে প্রকৃতির বস্তু ব্যবহার করেছেন, প্রকৃতির বিষয়বস্তুকে তুলে ধরার জন্য প্রকৃতির অবজেক্টকেই তিনি ব্যবহার করেছেন। ইন দ্য পোয়েম হি সেলিব্রেটস দ্য বিউটি অফ নেচার। এই কবিতায় কবি উদযাপন করেছেন কি? বিউটি অফ নেচার, প্রকৃতির সৌন্দর্য, অ্যান্ড ইটস অ্যাবিলিটি, এবং এটার সক্ষমতা, টু ব্রিং জয় অ্যান্ড হ্যাপিনেস ইন দ্য টাইম অফ ডিসপেয়ার মানে হতাশা, হতাশার সময় সুখ এবং আনন্দ নিয়ে আসার যে সক্ষমতা আছে প্রকৃতির,
সেই প্রকৃতির সৌন্দর্যটাই সেলিব্রেট করেছেন, তিনি উদযাপন করেছেন। এগেইন আবার দ্য ইউজ অফ স্টাইলিস্টিক ফিচার্স সাচ এস সেমিলি অ্যান্ড ইমেজারি হ্যাজ ক্রিয়েটেড আ ওয়ান্ডারফুল ভিভিড পিকচার থ্রু আউট দ্য পোয়েম। দেখো এই কবিতা জুড়ে কি করা হয়েছে, আবার উপমা ও চিত্রকল্পের মতো শৈলীগত বৈশিষ্ট্যের ব্যবহার কবিতা জুড়ে একটি চমৎকার প্রাণবন্ত চিত্র তৈরি করেছে। We can easily visualize the picture and feel a connection with the nature. আমরা সহজেই চিত্রটি কল্পনা করতে পারি এবং প্রকৃতির সাথে একটা সংযোগ অনুভব করতে পারি। কবিতাটি পড়ে কিন্তু আমরা প্রকৃতির সাথে একটা সংযোগ স্থাপন করতে পারি। Also, the poem creates a reflection of joy in our mind. তাছাড়াও আর কি করে, এছাড়াও কবিতাটি আমাদের মনে আনন্দের প্রতিচ্ছবি তৈরি করে। আচ্ছা, এখানে ভিজুয়াল ইমেজারি আসলে জিনিসটাকে সেটা দেওয়া হয়েছে এবং সিমিলি জিনিসটাকে সেটা দেওয়া হয়েছে। তোমরা এটা পজ করে দেখে নিও, তাহলে খুব ভালো লাগবে তোমাদের আশা করি। এবং ভিডিওটি দেখে যদি তুমি একটুটুকু উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর এই ডেসক্রিপশন বক্সে তুমি বা তোমরা এটার পিডিএফ ফাইলটা পাবে, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়েও প্রিন্ট করে নিয়েও তোমরা পড়তে পারবে। সো আশা করি তোমরা নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করতেছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।